রাজমানব থাকবে। এতটাই মানে আমি সত্যি করতে বলতে কি বেশিগুলি ছেলেটা পড়ে গেছে, তাদেরকে আমি ফোন করে করে লাঠি এনে হিমোগ্লোবিন দিয়ে আমি পাগলের মতো ছিলাম। আমার ঘুম নেই, নাও নেই, ঘরে মানে শিল্পীর মানে কীভাবে সুস্থ করা যায়, শিল্পীকে কীভাবে মানে আবার কর্মস্থলে ফিরে আনা যায়, আমার ওইটাই কাজ করতো মাথায়। আর ওই ছেলেগুলো খুব ভালো যে তারা ফোন করার সাথে সাথে রেসপন্স করতো এত দ্রুত, মানে প্লাটিলেট দিতে হবে, ডাক্তার বলতে সবাই প্লাটিলেট দিতে হবে, আজকের মধ্যে জোগাড় করেন, ডোনার জোগাড় করেন। তাদেরকে বললো ওরা যেভাবে মানে আমি বলতাম তারও আগে তারা পাড়াই দিত। হিমোগ্লোবিন প্লাটিলেট তার যথেষ্ট শখ পড়ে গেছিলো, এই দিলে থাকতো না, বন্ধুতে কনজিউম হতো না। এটা মানে দিলে 65,000 প্লাটিলেট দিতাম, 2 দিনে 6,000 নিচে আসতো। এটা মানে 10,000 নিচে নামলেই রক্ত বমি এবং মুখ দিয়ে নাক দিয়ে তার প্রচুর বমি হতো রক্ত। শেষ যে সময়টা আমি মানে 2 দিন আগে আমরা হাসপাতাল থেকে আসলাম ওই একই কেসে রক্ত বমি করে, তো মোটামুটি ঠিকঠাক করে বাসা নিয়ে এসেছি 3-4 দিন থেকে। আমি একটু বাইরে গেছি যে ঠিক আছে আমি ঘুরে আসি, আমার ভালো লাগে না বাসায়। শিল্পী তো অসুস্থ, তার সাথে কথা বলা যায় না, কারণ তার কী বলবো। আমি একটু মানে কয়েকদিন রিল্যাক্স, কয়েকদিন বদ্ধ ইসে থেকে একটু রিল্যাক্স করে আসি। আমি ফিরে আসছি, আসার পর আমার বাসার গেটের দারোয়ান বলতেছে যে আপনি তো স্যার জানেন না এখানে কী হয়ে গেছে, ম্যাডামকে তো হাসপাতাল নিয়ে গেছে না। আমি এটা এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আপনাদের কে গেছে আমার বড়ো ছেলেগুলো বললো, আর আমার এক সাদা ছিল, তো ওদের কথা বললো। আমি বাসায় এসে শুধু দরজায় দাঁড়িয়ে বললাম যে আমাকে হাতে কী ছিল দেখে আমি হাসপাতালে গেলাম এবং ফিরবো না। তো আমি গেলাম, যাওয়ার পরে এরা চলে আসছে। আমি যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সে এমন রক্তবমি করা শুরু করলো যে তার সেই রক্তবমি দেখে আমার মাথা ঠিক নেই। আমি 2 হাতে কী করলাম, সার করলাম তাকে। নার্সরা এবং ডাক্তাররা দূরে দাঁড়িয়ে থাকে। আমি রাগ করে ধমকে দিলাম যে ডাক্তার আপনি কেমন ডাক্তার, আপনি দেখবেন না, এটা ধরবেন না। ডাক্তার কোনো কথা বলে না, আরও চায়। তো তার আসলে আমি টিস্যু বক্স দিয়ে 3-4টা টিস্যু বক্স শেষ করে ফেললাম। আর নার্সকে বললাম যে আপনি 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 কী করেন, আপনি দেখবেন না, এটা করতে হবে তো, কাজ করতে হবে তো। কিছুক্ষণ পরে নার্স আমাকে বলছে আপনি কী চান, আমাদের কাছে কী চান। আমি বললাম যে সার্ভিস চাই, সার্ভিস। বলছে এটাই আমাদের সার্ভিস। ওষুধ খাওয়াতে বললে আমি ওষুধ খাওয়াই দেবো, ইঞ্জেকশন দিতে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কিন্তু এইটা আমাদের সার্ভিস না। রক্তবমি আমরা কী করবো, ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেরে যাবে। আসলে এত রক্তবমি হয়েছিল যে আমি পাগল হয়ে গেছিলাম। আর কখনো এত রক্তবমি, এত রক্ত দেখিনি। আমাকে বলতো যে আপনি গ্লাভস পরে নেন, গ্লাভস ছাড়া আপনি কেন করতেছেন, আপনার রোগীটা আপনার আপন, কিন্তু রোগটা তো আপনার আপন না। আমি বললাম যে রাখেন এসব তথ্য কথা, আমার মাথায় কাজ করছে না, ওই গ্লাভস পরার তো সময় নেই। আমি যে গ্লাভসটা পরবো কখন পরবো, গ্লাভসের দরকার নেই, আমার সামনে গ্লাভস। আর কি আমি সেভাবে শিল্পীও জানে যে আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তো দোয়া করবেন। আপনার সবাই বলছে স্মৃতি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, মানে স্মৃতিময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার স্মৃতিময় হয়ে থাকবে সারা জীবন। আপনার দোয়া করবেন আমাদের বেহেশত নসিব করে। মাত্র 46 বছর বয়সে চলে গেছে এবং শেষ 3 বছর অনেক কষ্ট করেছে ওষুধটা নিয়ে। আমাদের কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখ ছিল না, ওকে কখনো কষ্ট রাখিনি আমি। তো সেই শেষ 3 বছরে সে বুঝে গেল। আমি ইন্ডিয়া নিয়ে গেছি, টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই, সেখানেও সে মানে সেখানে আমরা ঘুরছি, তো তখন এরকম অবস্থা খারাপ ছিল না। তারপরে বাংলাদেশে যে এবার কেয়ার, বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল শ্যামলী, তারপরে আর্মি প্যাথোলজি ল্যাবে, ক্যান্সার ইনস্টিটিউট, মানে বাকি রাখি নেই কোথাও, মেসিনা, সমস্ত জায়গায় আমি তার সাথে আছি এবং তাকে নিয়ে যাচ্ছি, আসতেছি।
শেষ মুহূর্তে আর রাখা গেল না, এবং যখন মারা যায় তার কিছুক্ষণ আগে আমি বুঝি নাই দেশে চলে যাচ্ছে। আমরা যে পানি খাওয়ানো, শেষ পানিটুকু আমি খাওয়ালাম, আগলে পানি দিলাম, শেষ। তো আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন শিল্পীর আত্মা আত্মার মাগফিরাত কামনা হয় এবং জান্নাতবাসী নির্বাণ। আমাদের জন্য অনেক কিছু করে গেছে, আপনারা সেটা স্বীকারও করেছেন। সবার কাছে শিল্পীর জন্য দোয়াকে বিশেষ করতে ধন্যবাদ। আবার দুই সন্তান কাজী অনিক এবং কাজী কাব্যকে 30 সেকেন্ড তারা একটু বলতে চায়, কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা তো ইতিমধ্যেই আমার স্মৃতির ব্যাপারে অনেকেই থেকে অনেক কিছু শুনেছেন। সন্তানের পার্সপেক্টিভ থেকে আমরা আমার মুখে কোনোদিনও মায়ের দায়িত্ব অবহেলা করতে দেখিনি। আমার মা সংসার ও কর্মজীবন দুইটাকেই প্যারালালি একদম সমানভাবে গুরুত্ব দিয়েছেন। আমাদেরকে কোনোদিনও লালন পালন ও নৈতিকতা শেখাতে কোনোদিনও পিছপা হননি। তিনি আমাদের সঠিক শিক্ষাটা দান করেছেন। আমাদের সাথে তিনি যতটুকু সময় কাটাতে পেরেছেন আমাদেরকে নৈতিকতা ও ভালো মানুষ হিসেবে চলার একটি ক্যাপাবিলিটি তৈরি করে দিয়ে গেছে, এবং আমরা আম্মুর টিচিংস অ্যান্ড আইডিয়ালস আমরা সারা জীবন ধরে রাখতে চাই, এবং আম্মুর স্বপ্ন যেগুলো আমাকে নিয়ে দেখতেন, আমার ভাইকে নিয়ে দেখতেন, সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। সবাই আমার আম্মুর মাগফিরাতের জন্য দোয়া করবেন, আম্মুর জন্য জান্নাতবাসী হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কাজী কাব্য সালমান। আমরা দুই যমজ ভাই, তার মধ্যে আমি হচ্ছে ছোট জন। তো ছোটবেলা থেকে আম্মু দুজনকেই সমানভাবে ভালোবাসতেন, তবে হালকা একটু আমাকে একটু বেশি ভালোবাসতেন, কারণ আমাকে তার প্রিয় সন্তানের মতো মনে করতেন। তবে আম্মু ছোটবেলা থেকেই আমাদেরকে একদম মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, সবসময় আমাদেরকে সঠিক শিক্ষাটা দান করেছেন। আমরা চেষ্টা করবো সবসময় আম্মুর পদচারণাকেই ফলো করার, যাতে আমরা বড় হয়ে কিছু দেখাতে পারি। আমাদের সামনে জীবনটা অনেক কঠিন হবে, কলেজ লাইফটা আমরা চেষ্টা করবো ভালো মতো পড়াশোনা করার জন্য, ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাই। আম্মুর যাতে এই মেধাটাকে আমরা যেন ধরে রাখতে পারি, আমরা যেন আম্মুর সমাজ বা আম্মুর থেকে বড় কিছু হয়ে দেখাতে পারি, যে আমরা আম্মুর সন্তান হিসেবে যেন পরিচয়টা মানুষকে দিতে পারি, যে না আমরা ডক্টর শিল্পী খানমের সন্তান, আমরা তার মতোই জীবনে সফল হয়ে দেখাবো। সবাই আমার আম্মুর মাগফিরাতের জন্য দোয়া করবেন, আম্মু আল্লাহ যেন আম্মুকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম।